অনুরাগ কাশ্যপ সম্প্রতি এসে বলে গেছেন যে বাংলা ছবি এখন ঘাটিয়া হয়ে গেছে। যেমন 100-র মধ্যে 100 ঠিক বলেছেন। সেই সুচিত্রা সেন যখন একটা ছবিতে দেখলাম আমার পায়ে পড়ে কাঁদছে না, আমি তখন বিশ্বাস করতে পারছি না, কি রে এটা হয় নাকি এরকম। কয়েকটা নাম বলবো, ওয়ান লাইনার টু লাইনের মধ্যে আপনি অঞ্জন চৌধুরী। অঞ্জন চৌধুরী কমার্শিয়ালে তো ধারে কাছে কেউ ছিল না। মহুয়া চৌধুরী কথা বলবো, তাপস পাল। প্রত্যেকে আমরা সবাই না একটা সরু সুতোর উপর দিয়ে হাঁটছি, অন এ স্প্লেন্ডার থ্রেড উই অল আর ওয়াকিং। তো সুতরাং কেয়ারফুলি হাঁটতে হবে। নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে দেবপ্রিয়। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তার কোনো ইন্ট্রোডাকশনের দরকার পড়ে না, এবং অবশ্যই বলার যে তার বাড়িতেই এই মুহূর্তে আমরা বসে আছি, তার সঙ্গে কথা বলতে হাজির হয়েছি। তিনি আর কেউ নন, রঞ্জিত মল্লিক। অনেক অনেক স্বাগত আডিশনে। প্রথমে যেটা বলবো যে নতুন ছবি তো নিশ্চয়ই নতুন ছবি নিয়ে কথা হবে, পরিচালক সব নিয়েই কথা হবে। এই বাড়িতে বাড়ি ব্যাপারটা, যে বাড়ি বসে আড্ডা দেওয়া, বাড়ি হলে সবকিছু পরিবেশটা অন্যরকম হয়। আপনার ক্ষেত্রে বাড়ির ভূমিকাটা কতটা ছিল? বাড়িটা আমি পুরোটাই বাড়ি ধরে নিতে পারি, কারণ কি আমি একটু ফ্যামিলি মাইন্ডেড। শুটিংয়ে যেতাম চিরকাল 10টা থেকে 6:30 অব্দি শুটিং, সোজা বাড়ি, সেখানে বাবা মা ভাই বোন হ্যান ত্যান সব। তাই আমি একটু ফ্যামিলি মাইন্ডেড। বেশি বাইরে আমার খুব একটা ভালোও লাগতো না, কারণ এই বাবা মা ভাই বোন আত্মীয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, তাদের নিয়ে আমার বেশি সময় কেটেছে। তো বাড়ির মূল্যবোধ বা বাড়ির ভূমিকা কতটা থাকে একটা মানুষ এবং ইভেন একজন অভিনেতা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে কতটা আপনার? না, আমারটা অনেস্টলি স্পিকিং 100-র মধ্যে 100ই বাড়ি। কারণ কি লোকে শিখে টিকে আসে তো অনেক জায়গায়। কেউ ফিল্ম ইনস্টিটিউট থেকে শিখছে, পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে, সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউট, আরও অনেকগুলো জায়গা আছে ইনস্টিটিউট থেকে। আমি কিন্তু এক বিন্দু কোথাও কিছু শিখে ঠিকে আসিনি। কিন্তু আমাদের বাড়ির পরিবারে আমার বাবা, কাকা, দাদা, দিদিরা সকলে একটু গান বাজনা, একটু থিয়েটার, এবং বাড়িতে বছরে একদিন থিয়েটার হতো বাড়িতে। তো আমাদের বাড়িতে দুর্গাপুজো হতো, দুর্গাপুজোতে নবমীর দিন বাড়িরই সব দাদা বৌদি কাকা কাকের সব থিয়েটার করতেন। ওই ছোটো বয়স থেকে ওই থিয়েটার দেখেছি, বাবা কাকাদের দেখেছি, দাদা দিদিদের দেখেছি, নিজেও করেছি ছোটো বয়সে। আমার তখন 8-10 বছর বয়স, তখন আমিও থিয়েটার করেছিলাম বাড়িতে। ওইটাই যে এক্সপিরিয়েন্সের বাইরে জিরো, কিচ্ছু নেই। বাবা তো মানে পেশা আইনজীবী ছিলেন, বাবা ছিলেন অসাধারণ। মানে অনেস্টলি বলি, বাই প্রফেশন হি ওয়াজ লয়ার, কিন্তু যতটা লয়ার তার 10 গুণ বেশি উনি শিল্পী মানুষ। উনি অর্গান বাজাতেন, পিয়ানো বাজাতেন, বাঁশি বাজাতেন, এই বাজাতেন, গান করতেন, কবিতা আবৃত্তি করতেন। এবং আমার জীবনের প্রথম যে 8-10 বছর বয়স যখন, যেটা তখন বাবারই লেখা, বাবারই কবির লড়াই, কবির বড়দের যেরকম কবিতা, সেরকম বাবা একটা বাচ্চাদের জন্য কবির লড়াই করেছিলেন। 2টো দল থাকতো, 8-10 বছরের 2টো দল থাকতো। কবিতাতে মানে ঝগড়া হতো দুজনকার মধ্যে, কবিতায় এ কবিতা বলছে, ও কবিতা বলছে, এ কবিতা বলছে, ও কবিতা বলছে, এরকমভাবে হতো। তো সেটা জীবনে প্রথম আমার বাড়িতেই হয়েছিল। পরবর্তীকালে তখন বোধহয় আমার 8-10 বছর বয়স হবে, অল ইন্ডিয়া রেডিওতে গল্প দাদুর আসর হতো। হ্যাঁ, অনেক লং ব্যাক। হ্যাঁ, তো সে গল্প দাদুর আসরে ওইখানে করেছিলাম এইটাই। প্রথম যখন অভিনয় করলেন, আমি জানি না ইন্টারভিউ অবভিয়াসলি, বাবা প্রথম অভিনয় দেখেছিলেন বা কি বলেছিলেন? যখন আপনি অভিনয় করবেন জানতে পারলেন, যে বাবা জানতে পেরেছে অভিনয় করবে, তো কি ছিল বাড়িতে প্রথম রিয়াকশন? কারণ সেই সময় কিন্তু অভিনয় যারা করে রূপলী পর্দার একটা বাধা ব্যাপার ছিল। 100-র মধ্যে 100 বাবা ইন্ডাস্ট্রি ছিল, 100-র মধ্যে 100 বাবা কিছুতে মানে চাননি যে ফিল্মে আসি বাবা। আমি মনে মনে ভাবতাম, বাবা কেন এত আপত্তি করার কোনো কারণ নেই। কারণ কি, বাবাকে আমি দেখছিলাম হাইকোর্ট যখন বন্ধ হয়ে যেত পুজোর সময়, অন্তত 10 বছর আমি দেখেছি বাবাকে ওখানে অভিনয় করতে। হ্যাঁ, হাইকোর্টের যেদিন ছুটি হবে তার আগে বরাবর রেগুলার বাবা অ্যাক্টর ছিল হাইকোর্টে। সেন্ট জেভিয়ার্স কলেজেও দেখেছি, পুরনো ছাত্রদের যখন অ্যালামনি হয় সেই সময় বাবাকে আমি সেন্ট জেভিয়ার্স কলেজে, ওখানেও বাবার অনুষ্ঠানে আমি গেছিলাম, বাবার থিয়েটার করে। তো বাবা নিজে এত ভালো থিয়েটার করে, পাঠ করে, তো আমার আপত্তি কোথায়? আপত্তি কিসে? বাবাদের আগেকার লোক তো একটু মনে হয় ফিল্ম বলে একটু কোথায় যেন একটা খচখচ করে।
তারপর বাবাকে বললাম যে শুধু বলিনি কিছু, ফিল্ম খারাপ আর সব জায়গায় ভালো এটা তো পৃথিবীতে জন্মকালে হতে পারে না, তো সেটা হয়ও নি কখনো। তো একটা ফিল্ম সম্বন্ধে একটু মানে মানে একটু খোঁত করতো আগেকার বাড়িতে সব। তা সত্ত্বেও আমি দাদা মা এদের বুঝিয়ে টুঝিয়ে, আর তারপর অত বড় পরিচালক মৃণাল সেনের ইন্টারন্যাশনাল রেপুটেশন, তো তার ছবিতে কাজ করব, তো সামহাও আদার কনভিন্স হয়ে গেছিলেন, আমি করেছিলাম। আচ্ছা, প্রস্তাবটা কি আপনাকে ডিরেক্ট দিয়েছিলেন মৃণাল সেন না বাড়িতে বানানোর সময়? আমি তো কলেজে পড়তাম, কলেজে পড়বার সময় তো হিরো হওয়ার শখ থাকে সবাইকার, আমারও ছিল একটু। তো যখন শুনলাম যে মৃণাল সেন ছবি করবেন মানে ইউথ প্রবলেমের ওপরে, তো তখন আমি আমার রিলেটিভ তার মানে কাকা মৃণালবাবুর সঙ্গে আলাপ পরিচয় ছিল। আর তুমি শুধু আলাপটা করে দিও, তার বাদ বাকি তো উনি ইন্টারভিউ নেবেন, যা করবার উনি করবেন। আমার তো আলাপই ছিল না, তবে আলাপটা করে দিলেন, আলাপ করে দিলেন, গেলাম। মৃণাল সেন আমার একটা ইন্টারভিউ নিলেন লেকের ধারে, উনি ক্যামেরার পেছনে, আমি ক্যামেরার সামনে, নানা রকম পেছন থেকে বলতে থাকতো, খুব হাসো তো, হা 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 করে হাসো, অবাক হও, চেঁচাও, রেগে যাও। উনি ক্যামেরার পেছন থেকে বলছেন, আমি ক্যামেরার সামনে সেগুলো করতে থাকি, হয় রেগে যাচ্ছি কিন্তু ওই বলছে হাসছি ফাঁসছি তাকাচ্ছি, ওইটা হলো আপনার যে টেস্ট যেটাকে বলে। তারপরে 1 মাসের মাথায় জানতে পারলাম যে আই ওয়াজ সিলেক্টেড, এবং ওই মৃণাল সেনের ছবিটা শুরু হলো ইন্টারভিউ। কিন্তু আমরা কি মনে হয় এই বাঙালি আনা কোথাও কমে আসছে? এই যদি মানে এর থেকে লজ্জা, এর থেকে দুঃখ, মানে কি বলবো, আমরা তো গর্ব করা উচিত আমাদের বাংলা তো ভারতবর্ষকে তো বাংলাই তো পথ দেখিয়েছে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এর থেকে বড় কথা আর কি হতে পারে? কিন্তু বাঙালিকে এখন সেটা না, সেটা যদি এটা আনফর্চুনেট নিজেকে ছোট ছোট ভাবাটা তাদের কিসের মধ্যে ঢুকে গেছে আমি জানি না। আমার কথা বুঝলেন কি বললাম? তো অত বড় কথা যে বলছো, বাট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, তো তার কোনখানে রাখলো বেঙ্গলকে? তাদের তো হীনমন্যতায় ভোগার তো আমি তো কোনো কারণ দেখি। এই জায়গা থেকে আমি একটা এই মুহূর্তে খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উঠে এসছে। অনুরাগ কাশ্যপ সম্প্রতি এসে বলে গেছেন যে বাংলা ছবি এখন ঘাটিয়া হয়ে গেছে। তার সঙ্গে এটা উনি বলেছেন বাংলা ছবি একসময় এভারেস্টে ছিল, হিন্দি ছবি ছিল দোতলায়, হিন্দি ছবিও পড়েছে কিন্তু এভারেস্ট থেকে পড়েছে হচ্ছে বাংলা ছবি। মানে উনি বলতে চেয়েছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন ওই সময়, বা ঋত্বিক ঘটক থেকে শুরু করে আরো যারা ছিলেন, সবার নাম নিচ্ছি না, সেই সময়ের বাংলা ছবি থেকে এই সময় বাংলা ছবি, এবং এই সময় বাংলা ছবি কেউ দেখে না একটা এবার। হ্যাঁ, এবার আপনার ক্ষেত্রে আমি জানতে চাই, মানে উনি একদিকে মেনে নিচ্ছেন একটা সময় টপে ছিল, কিন্তু আবার এটাও উনি সঙ্গে সঙ্গে বলছেন যে এখন একদম খারাপ হয়ে গেছে। আপনি কিভাবে? না, উনি 100-র মধ্যে 100 ঠিক বলেছেন, 100-র মধ্যে 100 ঠিক, কিছু ভুল বলেননি তো। আগে 20 জন বেস্ট অফ ডিরেক্টরস আমি নাম বলতে পারতাম, এখন তো 4-5 জনের আমি নাম বলতে পারবো। তো ফিল্মটা তো একটা ডিরেক্টরস মিডিয়াম, ওখানে পর সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, ঋত্বিক ঘটক, অজয় কর, তরুণ মজুমদার, অগ্রগামী কত, আমি নাম্বারে বলছি, নাম্বারে। তা এখন ধরো আগে যদি 20 জন ভালো ভালো যদি পেতাম, সেখানে আজকাল তো সিলেক্টেড হয়ে গেছেন, সংখ্যাটা তো কমে গেছে। তো সুতরাং ডেফিনেটলি ওর সঙ্গে যদি কম্পেয়ার করেন, কিছু ভুল বলেনি, কিচ্ছু ভুল বলেনি। বলছেন মানে ওই কম্পিটিশনে এখন ঘাটিয়া, হ্যাঁ, ওই ওদের সঙ্গে যদি কম্পেয়ার করেন। এবার আমি আপনাকে বলছি, একটা জায়গায় কোথায় বেরিয়েছিল, অল টাইমস ভারতবর্ষে যদি প্রথম 10টা ছবির নাম বলা হয়, 10টা, তার মানে 3টেই হলো বাংলা ছবি। এবার আপনি বলুন তো, আজকে 10টা ছবি বললে 3টে বাংলা ছবি ঢুকবে ওখানে কি? আমার কথা বললেন, আজকেও যে ভালো ডিরেক্টর নেই কথা আমি বলছি না, সংখ্যাটা কমে গেছে। কোথাও মনে হয় গল্প, কন্টেন্ট বা এই সময় অনেকগুলো ফ্যাক্টর থাকে, গল্প তো বটেই, ডেফিনেটলি গল্প তো একটা বড় ফ্যাক্টর। আর তাছাড়া ওরা যেভাবে, যে নিষ্ঠার সঙ্গে যেভাবে কাজ করেছে, ওই রকম অতখানি ভাবে আমি জানি না ভাই, আমি এতটা বলতে পারবো না। শুধু এইটুকুন ডেফিনেটলি বলতে পারবো, কম্প্যারিজনে যে এখন ইনফিরিয়র সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমি নতুন ছবির কথায় আসবো। নেহালদার নতুন ছবি। নেহালদা, আপনি জানি যে আপনি যখন মাঝখানে প্রায় 7 বছর ছবি করেন, 2011 থেকে 2018, 7 বছর ওই দিকে মারায়নি, এই নেহালি করেছে, জোর জবরদস্তি টেনে এনেছে। যে কজন জোরাজুরি করতে হবে তার মধ্যে নেহাল দত্ত। তো আপনার ক্ষেত্রে এটা আমি দেখেছি যে আপনি
যাদেরকে ভালোবাসেন এবং স্নেহ করেন, যাই হোক তাদের সঙ্গে আপনি কাজ করেন বা করতে চান, এবং মানে ভালো ডিরেক্টর তো ঠিক আছে নিশ্চয়ই, সেটা তো করবেনই, সেটা যদি অচেনা হয় ভালো স্ক্রিপ্ট করেন, কিন্তু এই একটা ব্যাপার থাকে তো, মানে নেহাল দেখে কোথাও একটা পছন্দের পাত্র আপনার সব। নেহাল, আমি যখন তরুণ মজুমদারের ছবি করছিলাম তখন ওর সঙ্গে আলাপ। আমি দেখুন তরুণ মজুমদার ছবিরও আগে কিন্তু ছবি ছেড়ে দিয়েছিলাম। তরুণ মজুমদারই জোর জবরদস্তি বললেন যে এটা একটা জয়েন্ট ফ্যামিলির, আপনি তো জয়েন্ট ফ্যামিলির ছেলে, তো গল্পটা আমাদের জয়েন্ট ফ্যামিলির, তো আমার আপনাকে হলে ভালো হয় যদি আপনি নিয়ম ভেঙে, মানে তখন তো ছেড়ে দিয়েছিলাম, নিয়ম ভেঙে যদি। তো তরুণ মজুমদার তো ডেফিনেটলি অত নাম করা, অনেক ভালো ভালো ছবি করেছেন, নেহাল তার কাছে ভালো কাজও শিখেছে, তরুণ মজুমদারের অ্যাসিস্ট্যান্ট। তো তখন আমি রাজি হয়েছিলাম তরুণ মজুমদারের ছবিটা। আর নেহাল নেহাল এত লেগে থাকলো না, আমি ছেড়ে দিয়েছিলাম, ও ছাড়ে না, জামা ছাড়ে না। সে করতে 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 তো সাবজেক্ট ম্যাটারটা ভালো ছিল, ফিরিয়ে আনা, আর সাবজেক্ট ম্যাটারটা ও মানে বাস্তবের উপর ছবি করে, রিয়েলিটির উপর ছবি করে। আবার আমাদের দেখুন চিরকাল দুরকমভাবে ছবি হয়, একটা যে ঘটনা ঘটে, যেন সত্যজিৎ রায় মৃণাল সেন তপস্যা রীতি ঘটে, যা ঘটে, আর আমরা ছবি করি যা ঘটলে আপনি খুশি হবেন। দিস ইজ দ্য ডিফারেন্স, আর এর বাইরে কোনো ডিফারেন্স নেই। তো সুতরাং এই নেহাল, আমরা মোস্ট অফ দ্য টাইম কমার্শিয়াল ছবি করি দর্শকের কথা ভেবে, নেহালও সেই দর্শকের কথাই ভাবে, দর্শকদের ভালো লাগার যে জিনিসগুলো আছে সেই রকম মেটেরিয়াল নিয়ে নেহাল এই ছবিটা করেছে, দারোগাবাবুর এই ব্যাপারটা। তো এর মধ্যে ফিল্মটা তো একটা রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, এখানে সোসাইটির অনেক জিনিস পাবেন, অনেক জিনিস দেখতে পাবেন সোসাইটির, যে চতুর্দিকে যা ঘটছে হ্যান তা সেটাও দেখতে পাবেন। অ্যাট দ্য সেম টাইম লোকে প্রাণ খুলে হাসবে, মজা পাবে, আনন্দ পাবে। তো আমিও চাই যে ছবিটা যত সহজভাবে বলা যায়, অনেকে কমপ্লিকেটেড ওয়েতে বলে, তো আমি নিজে পছন্দ করি না, একেবারেই করি না। এখানেও আগে 2-4 জন ডিরেক্টর ছিলেন এটা কমপ্লিকেটেড ওয়েতে করতাম, নাম বলবো না, কারণ আমার নিজের পছন্দ হয় না। যত সহজভাবে লোকের কাছে পৌঁছানো যায়, যত সহজ হবে সেটাই সব থেকে ভালো। তো এই ছবিতে কোনো বেশি ওস্তাদির কোনো ব্যাপার নেই, একটা সহজ গল্প কিন্তু রিয়েলিটির ওপর বেস করে তার উপরে ছবি করেছে এবং ভালোই করেছে। আমার তো নিজের ধারণা লোকের ভালো লাগবে। ঠিক একদম এই ছবি নিয়ে কথা বলবোই। আর যেটা জানতে চাইবো যে আপনি মৃণাল সেন, সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন, আরো অনেকে তরুণদের সঙ্গে কাজ করেছেন, অজয় করের সঙ্গে কাজ করেছেন, যখন আপনার সঙ্গে আপনার বাংলা ইন্ডাস্ট্রি যখন কথা হয়, আরেকজন যিনি বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভীষণভাবেই, মানে অন্তত কমার্শিয়াল ছবি যখন একদম বন্ধ হয়ে গেছিল, অঞ্জন চৌধুরী, আপনার অঞ্জন চৌধুরী মানে জুটিটাও খুবই, কিন্তু আপনার কি কোথাও মনে হয় অনেক সময় এখন বাংলা ছবি, মানে এই মুহূর্তে যখন বাংলা ছবি ইতিহাস নিয়ে আলোচনা হয়, অনেক সময় অঞ্জন চৌধুরীকে কোথাও একটু ব্রাত্য করে রাখার একটা থাকে যে আচ্ছা উনি তো একটু অতটাও মানে না দেখুন, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, আমি দুটোকেই না সমানভাবে এই করি। ইন্টেলেকচুয়াল ছবি টবি যেরকম আমার পছন্দ হয়, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপস্যা, ঋত্বিক ঘটকের যা ছবি, আবার আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবিকে আমি ততটাই পছন্দ করি, কারণ এই আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখে। কারণ ছবি চলাটা একটা ফান্ডামেন্টাল জিনিস, প্রডিউসারের এতখানি টাকা আটকে থাকে, তো আমাদের দায়িত্ব হলো সেই টাকাটা অ্যাটলিস্ট গেটস ব্যাক দ্য মানি, যে টাকাটা এই করেছে। প্লাস লোকেদের ভালো লাগার ব্যাপারটাও তো খুব ইম্পর্টেন্ট। তো কমার্শিয়াল তো ওই জন্যই তো কমার্শিয়াল করে, যে বেশিরভাগ অনেক লোককে নিয়ে ছবিটাকে দেখাতে পারবো। তো সুতরাং আমি এই ধরনের ছবিটাকেও কিন্তু মন থেকে গ্রহণ করি, মন থেকে ভালোবাসি। আর আমি দু ধরনের ছবি করি, এটাও করি ওটাও করি, দুটো নৌকোতেই আমার পা থাকে, ওই নৌকো এই নৌকো, খারাপ কিছু সেন্সে না, ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে। ওটা রিয়েলিটির উপর বেস করে বিদেশে দেখানো হবে ছবি রিয়েলিটি, আর এটা হলো আউট অ্যান্ড আউট, এর মধ্যে মেটেরিয়াল থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে, লোকে এনজয় করবে। তো বাংলা ছবি যদি ইতিহাস আমরা পরে যখন দেখা হবে, তখন যেমন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, অজয় কর হোক, তপন সিনহা বা আরো যারা আছেন সবার নাম করছি না, মৃণাল সেন থেকে শুরু করে, ঠিক একইভাবে কি আপনার মনে করেন যে অঞ্জন চৌধুরী হোক বা হরনাথ চক্রবর্তী হোক, এদেরও একটা আলাদা জায়গা দেওয়া উচিত? 108 না, আমি নাম তো অঞ্জন চৌধুরী, হরনাথ বলি না, যারা কমার্শিয়াল ছবি করে, অ্যাট দ্য সেম টাইম এটা ভদ্রস্থ ছবি হতে হবে। ভদ্রস্থ মানে কমার্শিয়াল মানে খুব খারাপ টাইপের কমার্শিয়াল বলছি না, যেন আমি ধরুন কথা বলছি, ধরুন ধন্যী মেয়ে,
কিংবা 74.5, কথায় কথায় এক্সাম্পল দিচ্ছি, এগুলো তো কোয়ালিটি ছবি প্লাস কমার্শিয়াল, সাংঘাতিক। আমাকে 50 বার দেখতে বললে 50 বার দেখবো। আর মৌচাক ধরুন, আচ্ছা মৌচাক ধরুন অন্তত প্রায় 50 বছর আগেকার ছবি, তো মৌচাক ছবি তো ইন্টেলেকচুয়াল ছবি নয় তো, কিন্তু ওই ছবি যদি লক্ষ লক্ষ লোককে আনন্দ দিয়ে থাকে সেটাও তো কম ব্যাপার হলো না। এই সেই সেন্সেই বলছি যে কমার্শিয়াল ছবি আমি ইকুয়ালি এনজয় করি। আচ্ছা, শত্রু, তারপর ইন্দ্রজিৎ, হ্যাঁ, নবাবও বোধহয় পুলিশ, হ্যাঁ, তো এতগুলো পুলিশ, তো আবার আইনজীবীও হয়েছে, তো পুলিশের এই মানে পুলিশ রণিত বলে একটা অন্যরকম প্রেম। আমার সঙ্গে রিসেন্টলি কথা হচ্ছিল বুম্বাদা বলছিলেন যে আমি এবার একটা কফ সিকুয়েল করবো, রঞ্জিত দাকেও নেব, আমরা থাকবো, এই লাস্ট যে আপনার সঙ্গে কথা হয়েছে না। দেখো পুলিশ তো হাজার রকম পুলিশ, সব পুলিশের কি একরকম নেচার, এক চেহারা, এক ব্যবহার, এক কথাবার্তা, একবারই খুব ওয়ার্দি পুলিশ থাকে। ধরুন আমি শত্রুতে আমি খুব একটা ওয়ার্দি পুলিশ ছিলাম, অনুপ কুমার একটা অন্য টাইপের পুলিশ ছিল, হ্যাঁ কিনা? তো সেরকম এখানেও পুলিশটা কিন্তু পুলিশ, কিন্তু পুলিশের নিজের অ্যাক্টিভিটিসের সঙ্গে একটা অ্যাডিশনাল একটা নেহালের ছবিতে ভালো আছে, ওই পুলিশ এক কবিতা লিখতে ভালোবাসে, আর পুলিশের সঙ্গে কবিতাটা আসা যায় না। তো পুলিশ চোর ছাচর ধরবে, মারবে, টারবে করবে, তার মধ্যে আবার কবিতা, প্রেমের ব্যাপার, এটা কিন্তু ভাবার অসুবিধা আছে। কিন্তু এই যে পাঁচটা করেছে, যে ও একটা মানুষ, পুলিশ মানে তোর কাজই শুধু চোর ছাচর ধরা পড়ে তা না, তার একটা ঘর আছে, বউ আছে, ফ্যামিলি আছে, তার নিজের ভালো লাগার জিনিস আছে। তো এই যে উল্টো ব্যাপারটা, সেটা আমার কাছে ভালো লেগেছে, পছন্দ হয়েছে। নতুন এতগুলো পুলিশের মধ্যে সবচেয়ে বেশি অবভিয়াসলি সাকসেসফুল অবশ্যই শত্রু, তো আপনার কাছের কোনটা? না শত্রু, দেখ এটা না অ্যাঙ্গেলটা ভাবলাম বলি তো। শত্রু তখন প্রথম এসেছিল, এবং শত্রু তখন যেরকম সামাজিক অবস্থা ছিল, সে একটা মানে এলো পাথারি ব্যাপার করে দিয়েছিল। শত্রু মানে অল টাইম রেকর্ড ব্রেক, চলে গেছেন। হ্যাঁ, তাই ইন্ডাস্ট্রির অবস্থা প্রচন্ড খারাপ। সেই সময় শত্রু এসে ইন্ডাস্ট্রিটাকে আবার রিভাইভ করালো, কোনো সন্দেহ নেই। আর অঞ্জনবাবু বলি কমার্শিয়ালি ও যে কী ধরনের স্ক্রিপ্ট লিখতে ধারণার বাইরে, এত ভালো। একটা হয় কি এক্সেস হয়ে গেলে, যদি আপনি খুব এক্সেস কাজ করেন, আস্তে আস্তে কোয়ালিটি খারাপ হয়ে যাবে। কিন্তু বুঝেছেন আমার সেন্সটা? কিন্তু আপনি যদি ধরে 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 কাজ করেন, ও কিছু কিছু ডায়ালগ যা বলেছে তো কোনোদিন লোকে ভুলবে না। এমনকি শত্রুতে একটা ডায়লগ আমার এত ভালো লেগেছিল যে, স্যার ভালো কাজ করা এত আনন্দ যদি আগে জানতাম তাহলে জীবনে খারাপ কাজ করতাম না। অনুপ কুমারের মুখে ডায়লগ ছিল। অনুপ কুমার অল থ্রু একটা আপনার করাপ্ট পুলিশের কাজ করেছে। তারপর আমার কাছে মানে ফাঁকানি খাওয়ার পরে ও শেষের দিকে বদলে গেল। বদলে গিয়ে যখন ক্রিমিনালকেও ধরে দিল, আগে ওই ক্রিমিনালটার কাছে ঘুষ খেত, সেই ক্রিমিনালকেও ধরলো, ধরে যখন শাস্তি দিল, তখন শেষ ডায়লগটার মুখে ছিল, স্যার ভালো কাজ করা যে এত আনন্দ আগে যদি জানতাম তা জীবনে কোনোদিন খারাপ কাজ করতাম না। কি বিউটিফুল। একবারে আপনার এটাতেই আমার মনে পড়ছে যে আমরা হিন্দি ছবি তো বলি অনেক কিছু, সিম্বা যদি আমি দেখেছি কিনা জানি না, সিম্বায় রণবীর সিং এর যে ক্যারেক্টারটা কিন্তু এরকম, প্রথমে সে করাপ্টেড ঘুষ নিচ্ছে, তারপর আমি সেটাই বলছি যে এতদিন পর কিন্তু আমরা এই ধরনের, এবং হিন্দিতে রমরম করে চলছে এতদিন পর। আমি বলছি না পুরো প্লটটা, বাট এরকম ক্যারেক্টার মানে যেটা আপনি বলছেন যে এইভাবে, তো এই জিনিসগুলো হতে থাকে, মানে এগুলো কিছু থাকে, চরিত্র তো একরকম না, কত ভ্যারাইটির ক্যারেক্টার এইটা আছে। আব্বাজানের মতো একটা ছবি, যেখানে সবাই আপনারা হিন্দু, প্রত্যেকে একটা মুসলিমের ক্যারেক্টার অভিনয় করেছেন। আমার জীবনের কথায় কথা বলছি, আমার জীবনের গোটা 10-15 ছবির নাম বললে তো আব্বাজানের নাম বলবো। তার সাবজেক্ট ম্যাটারটা এত ভালো ছিল। আমরা মানুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান কিচ্ছু না, আমরা মানুষ। সেই মানুষটাই ওইখানে দেখানো হয়েছিল। আমাদের মধ্যে হয় না আজকাল বড্ড বেশি এইসব চলে। এই সময় দাঁড়িয়ে কতটা ওই ছবি এখন এরকম, মানে জানি আমাদের এরকম। আমার বাবা তো বললাম, বাবা তো লয়ার ছিলেন, লয়ার বাই প্রফেশন, কিন্তু কবিতাও লিখতেন বাবা কিরকম। এই হিন্দু মুসলমান নিয়ে বাবার একটা লাইন আছে, কাজ কি রে মন জাত বিচারে, কাজ কি রে মন জাত বিচারে, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সমান এ সংসারে, কাজ কি রে মন জাত বিচারে, এক মাটিতে সবাই হাঁটি, তৃষ্ণা মেটাই একই জলে,
একই হাওয়ায় নিঃশ্বাস নিয়ে সর্বব্যাপী আকাশস্থলের চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পুণ্যভূমি, বসুন্ধরা সর্বজীবের সেবায় রত, জাতের বেলায় কেউ না ধরে, কাজ কিরে মন জাত বিচারে। বুঝুন, কতদিন আগে বাবা লিখে গেছে, আমার মনের মধ্যে গেঁথে গেছে। শুধু আমি মানুষকে মানুষ দেখি, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কি বুদ্ধিস্ট, আমি কিচ্ছু দেখি না। একটা মানুষকে আমি মানুষ দেখি। আর এটা যত মত তত পথে রামকৃষ্ণ ঠাকুর সব তো একই কথা বলে গেছেন। সুভাষ বোসের দলের তো সব হিন্দু আছে, মুসলমান, খ্রিস্টান সব আছে সুভাষ বোসের দলে, যারা তার সেগুলো গেছে। এই ভেদাভেদটা আমি নিজে পছন্দ করি না, কখনো পছন্দ করি না। আপনার যদি টপ 5 ক্যারেক্টার বাঁচতে বলি, আমি জানি না স্বয়ংসিদ্ধার ক্যারেক্টারটা হয়তো থাকবে আপনার কাছে টপ 5। স্বয়ংসিদ্ধা কিন্তু টাফ ক্যারেক্টার ছিল, টাফ ক্যারেক্টার ছিল। ওটা একটা তখন আর যখন পুরোদমে আমি রোমান্টিক রোল করছি, সেখানে আধ পাগলার রোল। ও ছবি হলো অন্তত প্রায় 40-45 বছর আগেকার ছবি। আজ আগেকার লোক, এক্ষুনি আজকালকার ছেলেমেয়েরা তো এগুলো দেখেনি। আগে যারা ওই বয়স্ক লোক তার ওই ছবিটার নাম বলে আজও স্বয়ংসিদ্ধার নাম। এবং আমি জানি একটা ইন্টারেস্টিং স্টোরি আছে যে আপনি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রাইট আমি আসল কথা চরিত্রটা কি করে ফোটাবো আমি বুঝতে পারছিলাম না। এটা রিটায়ার্ডেড ক্যারেক্টার তো আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, বারান্দায় দাঁড়িয়ে দেখছি রাস্তায় এই খেলা হচ্ছে, মানে মাদুর খেলা। তো মাদুর খেলা হচ্ছে, অনেক বাচ্চা 8-10 বছরের ছেলে মেয়ে আছে। তারপরে দেখলাম একটা 25-30 বছরের ছেলে ওদের সঙ্গেই আছে, বাচ্চারাও আছে, তার সঙ্গে 25-30 বছরের ছেলে। বাচ্চারাও যেমন করে হাততালি দিচ্ছে, 25-30 বছর ওই ছেলে ওরকম করে হাততালি দিচ্ছে, এনজয় করে। সঙ্গে সঙ্গে বুঝলাম ওইটাই আমার ক্যারেক্টার। বয়স হয়েছে কিন্তু ম্যাচুরিটি নেই। ওকে বাড়িতে আনলাম, ও কিভাবে হাঁটা চলা করে দেখতে হলো, ছাদে গিয়ে প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে তারপরে ওই ছবিটা করি। আমি এই জায়গাতে একটা প্রশ্ন করবো যে রঞ্জিত মল্লিক কিভাবে নিজেকে তৈরি করতেন একটা স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর, তার ক্রাফট নিয়ে, কারণ এই ক্রাফট নিয়ে অনেক কথা হয় এখনো, অনেকে প্রিপারেশনটা একটা বড়, মানে প্রিপেয়ার করাটা আর কি অ্যাক্টরের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনার কি ছিল? প্রথম কথা ধরুন, একটা যদি গল্প পেলাম, প্রথমে দেখি যে এই ধরনের কোনো লোক আমি চেনা জানার মধ্যে পড়ছে কিনা। চেনা জানার মধ্যে হয় না, এত অসংখ্য লোকজন সে ওটা বসা হ্যান তা, এই ধরনের কোনো লোকজনের সে চেনা না আছে কিনা সেটা। তারপরে যদি থাকলো তো খুব ভালো, সেটাকে মাথায় বসালাম। এবার যদি ধরুন নেই হয়, তখন ইমাজিন করতে ভাবি যে একটা এ ধরনের চরিত্র, লোকটা কিভাবে বিহেভ করা উচিত, কোনখানে তার জন্ম, তার বাপ মা কি, তা কি, মানে এক পরিবেশটা আমরা কোথা থেকে আসছে সেই অনুযায়ী একটা মাথায় তৈরি করে নিই। আপনার পছন্দের টপ 5 চরিত্র কোনটা? আমি জানি কঠিন প্রশ্ন, 5টা যদি বাঁচতে বলি যে রঞ্জিত মল্লিককে যদি বুঝতে হয় অভিনেতা হিসেবে কোন 5টা ছবি দেখা দরকার? অনেক ছবি করছি, 5টা বললে তারপর 6টা-7টা বাদ গেলে তখন যারা অভিনেতা হতে চান রঞ্জিত মল্লিককে, আমার মনে হয় নেহালদাও তো একমত হবে যে ধরুন কেউ অভিনেতা হতে চান, তো এবার তারা বলতে চায় যে রঞ্জিত মল্লিক কেমন অভিনেতা বা অভিনেতা থেকে আমি শিখতে চাই। তাহলে আমি যদি বলি 5টা ছবি, আপনি বলবেন যে তুমি তাহলে দেখো, তাহলে অন্তত আমাকে অভিনেতা রঞ্জিত মল্লিককে অনেকটা চেনা বুঝতে চান। নানা রকম চরিত্র করেছি, নানা রকম, তো ওইভাবে তো বলা একটু অসুবিধা হবে। জীবনের প্রথম ছবি তো ইন্টারভিউ তো আসবে, জীবনের প্রথম, সেটাই শিখছি, আর তো কিছুই জানতাম না তখন। সে স্বয়ংসিদ্ধ অবশ্যই আসবে, শত্রু ঢুকে যাবে ওর মধ্যে, শত্রু সেটা, আব্বাজান ঢুকে যাবে, আব্বাজান। এছাড়া আরো একটা দুটো, শুধু 5টা গান আরো গোটা 10 নাম বলা যায় না। তো রঞ্জিত মল্লিক ডিরেক্টরস অ্যাক্টর, মানে ডিরেক্টরস অ্যাক্টর না, মানে নিজে ইম্প্রোভাইজেশন করতে পারছেন? ইম্প্রোভাইজেশন মানে অনেস্টলি বলি, মানে ডিরেক্টর যা বলে ডিরেক্টর অনুযায়ী চলি, কিন্তু অনেক সময় কাজ করতে করতে দেখুন দীর্ঘদিন আমি অন্তত ধরুন অঞ্জন চৌধুরীর সঙ্গে তো গোটা 30-40 খানা ছবি করেছি বোধ হয়। তো ওর সঙ্গে 30-40টা ছবিতে গিয়ে বসে গল্প নিয়ে আলোচনা হতো, কিন্তু কোনোদিন এমন হয়নি যে এমনি হয়ে গেল। তো সুতরাং আলাপ আলোচনা কিন্তু ডিরেক্টরের সঙ্গে হয়, হ্যাঁ ডেফিনেটলি হয়। হ্যাঁ, ফোর্স নেই যে এটা করতে হবে ওটা করতে, সেরকম কোনো ব্যাপার না। এটা হলে কেমন হয়, সে ডিরেক্টর যদি বলে ঠিক আছে তাহলে চলো, আর ডিরেক্টর বললো না, বাদ গেল, হয়ে গেল। আপনার প্রথম কাকে দেখে মনে হয়েছিল যে অভিনয় করতে চান, বা কার দেখা আইডল হিসেবে মেনেছেন অন স্ক্রিন আইডল? সামনে থেকে তো না, তখন কিছুই ভাবতাম না,
কলেজে যেতাম, কলেজে এখন অনেস্টলি বলি উত্তম সুচিত্রার ছবি আসলে 10 আনায় লাইন মারতাম, সেটা খুব মনে আছে কলেজ টাইপে। তখন 10 আনা ছিল লাইন, আমাদের ওইখানে ছিল পূর্ণ, ছিল ভারতী, ছিল বিজলি, ছিল উজ্জ্বল, তো ওখানে 10 আনায় লাইন মারতাম উত্তম সুচিত্রার। তবে একটা মজার ঘটনা বলতে পারি, এটা সম্পূর্ণ অন্য ব্যাপার। সাংঘাতিক ভক্ত উত্তম সুচিত্রার আমি ছিলাম। উত্তম কুমার এইখানে সাউথ ক্লাবে টেনিস খেলতে আসতো, সন্ধ্যাবেলা পড়াশোনা ছেড়ে ওইখানে গিয়ে বাইরে দেখতে টেনিস খেলছে সেটা দেখতে, সেই দেখতে যেতাম এই। আর সুচিত্রা সেন ছিলাম। একটা ঘটনা বলি, জীবনে প্রথম এই সুচিত্রা সেনকে আর উত্তম কুমারের ছবি দেখবার জন্য, শ্রীকান্ত ছবি সেটা দেখবার জন্য, সে এমন ধাক্কাধাক্কি জামা টামা ছেঁড়া ফেরা হয়ে গেল 10 আনার লাইন। সেই সুচিত্রা সেন যখন একটা ছবিতে দেখলাম আমার পায়ে পড়ে কাঁদছে না, আমি তখন বিশ্বাস করতে পারছি রে এটা হয় নাকি এরকম। একটা ছবি করেছিলাম, আপনাকে নামটা বলছি, পূর্ণেন্দু পত্রের ছবি, রবীন্দ্রনাথের চতুরঙ্গ। একদিনই শুটিং হয়েছিল, কারণ প্রডিউসার মারা গেছিলেন। শুটিং প্রথম দিনের শুটিংয়ে দেখেছি সুচিত্রা সেন, আমার শট নষ্ট হয়ে গেল জানো তো। আমি তখন 10 আনার লাইনের কথা ভাবছি, যখন পায়ে পড়ে কাঁদছে ডায়লগ তো বলবো, সে ডায়লগ ছেড়ে আমি এখন সেই বিজলির 10 আনার কথা ভাবছি। সেই সব ব্যাপার, মজার ব্যাপার। আমি একদম শেষের দিকে এসে গেছি, আমি কয়েকটা নাম বলবো, 1 লাইনের 2 লাইনের মধ্যে আপনি উত্তর দেবেন। শুরুতে অবশ্যই মৃণাল সেন। মৃণাল সেন তো দেখো ইন্টারন্যাশনালি রেপুটেড ডিরেক্টর, বিদেশে বড় বড় জায়গা থেকে নিয়ে এসছেন, অনেক কষ্ট করে জীবনে অনেক কষ্ট করে উঠেছেন, সন্দেহ নেই। আপনার মানে বলছি না অ্যাসেস করতে, কিন্তু মানে ওনার সঙ্গে কাজ করার না, ডেফিনেটলি ওনাকে অনেক ট্রাবল নিতে হয়েছিল, ওনাকে ট্রাবল নিতে হয়েছিল। কারণ অনেস্টলি বলি, সত্যজিৎ রায়ের ছবিতে পরে না আমার কাজ করার সুবিধা হয়েছিল, ইজি। কারণ কি বাই দ্যাট টাইম আমার তখন 20 বছর লাইনে কেটে গেছে। 70 সালে এসেছিলাম, ওনারটা 90 সালের ছবি, তো টেকনিক্যাল ব্যাপারটা আবার হ্যান ত্যান অভ্যস্ত, আনইজিনেসও নেই কিছু। আর যখন মৃণাল সেনের ফার্স্ট ছবি, তখন দাঁড়ানোর একটা ব্যাপার থেকে, ফোকাসে থাকার ব্যাপার থেকে, লাইট নেওয়ার ব্যাপার থেকে, এগুলো কিচ্ছু জানি না। তো সেগুলো অনেক ওনাকে অনেক খাটতে হয়েছিল আমার পিছনে। সত্যজিৎ রায়, হ্যাঁ, সত্যজিৎ রায় বললাম, উনি তার সমস্ত সাজানো ব্যাপার, এমনকি ফ্রেমিং কী হবে সেটাও তার আগে থেকে লেখাঝোকা থাকে, সব ফ্রেমিং টেবিং সব। উত্তম কুমারের মতো এরকম সিনসিয়ার একটা জীবনে দেখা যায় না। আর লোকে তো শুধু উত্তম কুমারকে অ্যাক্টারই দেখে, অ্যাজ এ হিউম্যান বিং অসাধারণ মানুষ অসাধারণ। আমার কেন কিরকম বলি, ওর সঙ্গে যখন দেখুন একটা ছবি নিয়ে আলোচনা আছে, উনি দেখেন আগেকার দিনের কোনো আর্টিস্ট যদি বসে গিয়ে থাকে না, তার কাজকর্ম নেই, তখন ডিরেক্টরকে বলে দেখ না ওর যদি দেখো ওকে লাগে কিনা, এখানে এই যে অ্যাকোমোডেট করা। আজকের দিনে তো এইসব জিনিসগুলো কোথায়, যে নিজের কাজের বাইরে যে এতগুলো লোকের কথা ভাববে, এ বসে গেছে ও বসে গেছে, তাকে দাও কাজ করা সে। আর প্লাস দেখুন, ওনার সঙ্গে যখন আমি 2 পৃথিবী করছি, আমি কিন্তু শিল্পী সংগঠনের মেম্বারই নই। তো অনেকে প্রশ্ন করেছিল, আর এ তো রঞ্জিত মল্লিক তো মেম্বার না শিল্পী সংস্থা, তো ও কী করে থাকবে? বললো না, চরিত্রের জন্য থাকবে। চরিত্রের জন্য আমার যে হয় না, এক একটা চরিত্র এক একজন চেহারা মেলে, তো সেই অনুযায়ী হচ্ছে, সেই ওই জন্য হচ্ছে। সৌমিত্র চট্টোপাধ্যায় দেখুন, হিসেবে ভার্সেটাইল জিনিস। ওর তপন সিনহার কিছু কিছু ছবিতে অসাধারণ অনবদ্য অভিনয় লেগেছিল, অন্তর্ধান, তারপর মাস্টারমশাই আপনি কিছু কিছু দেখেননি যে ছবিটা, সেটা হুইল চেয়ার, বিউটিফুল পারফরমেন্স, বিউটিফুল। প্রসেনজিৎ হিরো তো দেখুন কতদিন ধরে একজন হিরো, সে ধরুন অন্তত গত 40 বছর ধরে পাঠ করে যাচ্ছে। তা 40 বছর ধরে যদি মানুষের মন জয় করে থাকে, আর কি ব্যাপার নয়, মোর দ্যান 40 ইয়ার্স ওইসব আমার ঠিক পরেই। আমি যে তাপস পাল প্রথম দিকে খুবই ভালো ছবি পাঠ করেছিল, ওই তরুণ মজুমদারের দাদা কীর্তিটা খুব সুন্দর অভিনয় হয়েছিল, ন্যাচারাল ব্যাপার হয়েছিল শুরুর দিকে। তো কোথাও কি মনে হয় তাপস পাল রাস্তা হারিয়ে ফেলেছিলেন? মানে কারণ আমরা সেই সময়টা দেখে কিন্তু জানি যে অনেক বেশি সাকসেসফুল ছিলেন রাজা ইভেন প্রসেনজিৎ থেকে শুরু করে সবার, মানে সময় সুপারস্টার হয়ে উঠেছিলেন নাকি, কিন্তু সেই অনুযায়ী পরবর্তী না দেখুন, প্রত্যেকে আমরা সবাই না একটা সরু সুতোর উপর দিয়ে হাঁটছি, অন এ স্প্লেন্ডার থ্রেড উই অল আর ওয়ার্কিং। তো সুতরাং কেয়ারফুলি হাঁটতে হবে, which goes with you, which doesn't go with you,
তাহলে সেগুলো একটু হিসেব করা দরকার আর কি। তো সুতরাং আনফর্চুনেটলি বলবো, আর কি বলবো, আনফর্চুনেট বলবো। আর হি ওয়াজ চমৎকার, দাদাকে রাতকে বিউটিফুল পাঠ করেছে, এছাড়াও ভালো পাঠ করেছে আমার সঙ্গে। অত বড় সুপারহিট ছবি ছিল গুরু দক্ষিণা, তাতেও হিরো ছিল, খুব ভালো করেছে, বিউটিফুল করেছিল। চিরঞ্জিত ছিল ভালো। অঞ্জন চৌধুরী, অঞ্জন চৌধুরী কমার্শিয়ালে তো ধারে কাছে কেউ ছিল না। ও যখন এসেছিল অঞ্জন চৌধুরীর ধারে কাছে কেউ ছিল না। এরকম স্ক্রিপ্ট, যেরকম আরেকটা তখন একটা বললাম ভালো কাজ করা এত যেটা আনন্দ, সেটা বললাম না। এবার বলি আরেকটা বললো যে ডায়লগ কাকে বলে দেখুন। তো একটা মহিলার কাছে দুজন বাচ্চা ছেলেমেয়ের আমি দায়িত্ব দিয়ে এসেছিলাম। তো অনেক দিন পরে এসে মহিলার সঙ্গে দেখা হলো। তো মহিলা জিজ্ঞেস করলেন যে এত কথা হলো, কই জিজ্ঞেস করলেন না তো যে ওরা আনন্দে আছে কিনা, খুশি আছে কিনা আমার কাছে। মেয়েটার ডায়লগ আমার কাছে বললো, আকাশে সূর্য দেখবার জন্য আকাশের দিকে না তাকালেও চলবে, এই আলো ভরা পৃথিবীর দিকে তাকালেই বোঝা যায় আকাশের কোথাও না কোথাও সূর্যটা আছে। তোমার মুখের হাসি দেখে বুঝছি ওরা কত খুশি। এই যে ধরুন এই ধরনের ডায়ালগ, ও অসাধারণ ডায়ালগ লিখত। ইনিশিয়ালি মানে শেষের দিকে, সত্যি কথা বলছি, শেষের দিকে বলেন একটু মানে কমজোরি হয়ে গেছিলো মানে সে, কিন্তু ইনিশিয়াল যখন করেছে ও ধারে কাছে কেউ নেই, নোবডি। ও 1, ও 2, ও 3, ও কোয়েল মল্লিক না বাড়ির কোয়েল, বা দুটোই আপনার কাছে? কোয়েল মল্লিক, কোয়েল তো এখনো আমার ওপর রেগে যায়। কোয়েলকে একটা ছবি থেকে বাদ দিতে বলেছিলেন আপনি, জানেন, চমকে যায়। হরনাথ চক্রবর্তী হরর পছন্দ। কোয়েলকে কিন্তু আগেই আপনার ডেকেছিল, আপনার নাম ভুলে যায়, আজকাল বয়স হয়ে গেছে, নাম ভুলে যাচ্ছে। 2 একজন ডিরেক্টর হরদার আগে ও ডেকেছিল। তো তখন স্কুলে পড়তো, আপার ক্লাসে আমি রাজি হই না, বলে না। তো তারপরে হর যখন বললো দাদা নাটের গুরুতে করবে সমরেশ বসুর গল্প, তো কোয়েলকে নিচে আমার তখন না একটু ভয় লাগছে, এটা করেনি, না অভিনয় করেনি, কিছু করে। তো হরকে বলেছিলাম নিচ্ছে নিন, কিন্তু আমি কোয়েল কিন্তু অ্যাক্টিং কখনো কিছু করেনি। আর বলেছিলাম 2 দিন পাঠ দেখবেন, 2 দিন, যদি মনে হয় ভালো লাগছে না বাদ দিয়ে দেবেন। তারপরে বাবা কোয়েল যখন বললো, বাবা তুমি বাবা হয়ে কি করে আমাকে বাদ দিতে বললেন, আমি ভাবতে পারি না। আমরা যদি এখন বলি কোয়েল মল্লিক সমস্ত শরীর অভিনেত্রী, কোয়েল মল্লিক একটা তো কোয়েলের ফেভারিট বলবো, ভালো লাগছে বা মন্দ লাগছে দর্শকের ওপরে, কিন্তু শি ইজ 100% সিনসিয়ার, শি ওয়ার্কস হার্ড। মানে তুড়ি মেরে দেবো সব ব্যাপার দিকে যায় না। আর আমিও বলেছি হবে না, এ জায়গাটা তুড়ি মারার জায়গা নয়, এখানে খাটতে হবে, ভাবতে হবে, তবে তোমার জায়গা দখল হবে, নাহলে হবে না। তো কোয়েল কিন্তু দেখুন ভালো লাগে না মন্দ লাগে সে দর্শক বলবে, আমি বলবো না। কিন্তু ও যে সিনসিয়ারলি কাজ করে সেটা তো আমার ঘরের ব্যাপার, আমি নিজে জানি। প্রচণ্ড মন দিয়ে কাজ করেছে। আর ওকে একটাও বলেছিলাম, প্রথম 1-2 ছবি লোকে ছেড়ে দেবে রঞ্জিত মল্লিকের মেয়ে বলে, একটা কিংবা 2 ছবি ম্যাক্সিমাম ছাড় পাবে, 3rd থেকে ছাড় পারবে না, নেবে। ও বদাই মাথায় ঘামাবে না, তোমাকে দিতেই হবে, ভালো জিনিস দিতে হবে, তবে তুমি 3rd মানে এই করতে পারবে। এখন যখন দেখেন কোয়েল আর আপনি দুজনেই আছেন, অনেক সময় সার্চলাইট কোয়েলের উপর বেশি পড়ে, কেমন লাগে? বাবা সে বাবার তো ভালো লাগে। আমাকে তো এরকম বলছে, এই কোয়েল মল্লিকের বাবা কোয়েল। আমি কি একটা অকেশনে গেছিলাম হর্টিকালচারে, কোন অকেশনটা মনে নেই। তো ওখানে বাচ্চা ছেলেপুলে সব খেলাধুলো করছিল, ছুটে এসছে কোয়েল মল্লিকের বাবা, তাই ফিল হ্যাপি। আর মেয়ে কোয়েল মল্লিককে দেখেছেন আর মা কোয়েল মল্লিককে দেখছেন, ও আপনার নাতি আছে, গুরু বলে ডাকেন, তো কিরকম মানে মেয়ে কোয়েল আর এখন মা কোয়েল? ও এর উপরে 2টো ব্যালেন্স করে চলছে, ছেলেকেও যত্ন নিচ্ছে, শুটিংও করছে, পড়ছেও, যা হয় মানে আমাদের। আমি শুধু কোয়েল বলে না, এটাই তো জীবন, এটাই তো সকলকেই এইভাবেই চলতে হবে। ব্যালেন্স ফান্ডামেন্টাল জিনিস। আরেকটা জিনিস আপনাকে জানতে চাইবো যে সবাই বলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করলে গসিপ থাকে,
আপনাকে নিয়ে কোনো মাসে অন্তত আমি তো জানি না, আমি অনেক পুরনো পড়াশোনা করেও পাইনি, আমার সময় পাওয়ার কথা নয়, কিন্তু আমি করেও পাইনি, সেটা কিভাবে মেনটেন করেছে? ওটা কোনো কিছু ব্যাপার নয়, হয়নি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর আপনার নায়িকাদের মধ্যে অবশ্যই জানতে চাই আরেকজনের কথা। বেশ, আপনি প্রথম ছবিটা অবশ্যই আপনি করুণা নন্দনের সঙ্গে কাজ করেছেন, সেটা একটা সেটা না, করোনা দিয়েছে সে তো পথের পাঁচালীর ওই বাপরে বাপ, কি চরিত্র তার, সে অসাধারণ। আর মহুয়া যদি কথা বলবো, মহুয়া ভালো অ্যাক্ট্রেস, ভালো, মহুয়া ভালো, মৌসুমী ভালো, সুমিত্রার সঙ্গে অনেক কাজ করেছি, মৌসুমী, মহুয়া, অনেকে যাদের সঙ্গে কাজ করেছি না, কাউকে আমার খারাপ লাগেনি, কারণ আমি প্রত্যেকের সঙ্গে কাজ করেছি, প্রত্যেকের সঙ্গে কাজ করে আমি খুশি। মহুয়া যদি, আমি জানি না, আপনাকে জিজ্ঞেস করছি কারণ আমরা তো সেই সময়টা দেখিনি। মহুয়া রাজের ক্ষেত্রে বলা হয় উনি যদি আরো কিছুদিন থাকতেন তাহলে মানে অনেককেই মানে না, মহুয়া পাপ্পা খুবই প্রতিভাবান, খুবই, হ্যাঁ, অত্যন্ত ভালো অভিনেত্রী, অত্যন্ত ভালো। সেটা খুব মানে ওনাকে বাংলা ইন্ডাস্ট্রি বেশি দিন না পাওয়া দুর্ভাগ্য। আনফর্চুনেট, মানে সকলকে না খুব সাবধানে জীবনযাত্রা করতে হবে, জানেন তো, খানা খন্দ সব পড়ে টরে থাকে রাস্তাঘাটে। আপনাকে সকলকেই বলছি, আমি শুধু মহুয়াকে বলছি না, আমাদের সকলকেই একটু খানাখন্দ বাঁচিয়ে 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 যাওয়া, নাহলে কোথায় পা পড়বে। বেল্ট ব্যান্ড নিয়ে এত কথা আমি জানি, কিন্তু প্রথম যখন আপনাকে বেল্ট মারার কথা বলেছিল তখন আপনার কি রিয়াকশন হয়েছিল? এটা কবে থেকে চালু হয়ে গেল ভাই আমি নিজেও জানি না। আপনারও মনে না, তবে 2-4 জনকে মেরেছি বেল্ট দিয়ে, এটা মনে আছে। আর প্রথম মার প্রসেনজিৎই খেয়েছিল আমার যতদূর মনে আছে, ছোট বউ ছবিতে। ও আমার ভাইয়ের পাঠ করেছিল, বউকের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, সেই জন্যে ওকে শাস্তি দেওয়ার জন্য মেরেছিল। ওই তারপর থেকেই চলতে থাকে। বুম্বার সঙ্গে প্রসেনজিতের সঙ্গে আমি 50টা বোধহয় ছবি করেছি, দেখবেন, মিনিমাম, ম্যাক্সিমাম ছবি ওর সঙ্গে। সুতরাং এটা চলতেই থাকছে আর কি। আপনাকে নিয়ে অনেক মিমও হয়, আপনি এনজয় করেন নানা রকম। মিম কি হয় ভাই আমি আজ থেকে জানি না, মানে মজা করা হয় বিভিন্ন সময় আপনাদের বেল্ট নিয়ে এনে। ও বেল্ট, রকম আর কি, বেল্ট নিয়ে তো অনেক হয়েছে, অনেক বেল্ট নিয়ে আপনি এনজয় করেন। বা লোকে যদি দেখুন, যে কোনো জিনিস লোকে যদি মজা পায় না, তাহলে আমি মজা পাই, লোকে ভালো লাগছে যদি হয়তো করুক না তাদের। দারোগা মামু, তো সেটা কতটা মানে মন ছুঁয়ে গেছে আপনার? দারোগা মামু আমার প্রচণ্ড প্রিয় ছবি হবে, প্রিয়, কারণ এই ছবিতে অনেক মজার জিনিস, মজাটা আমি ভালোবাসি, আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, মজার সঙ্গে 100-র মধ্যে 100 রিয়েলিটি আছে ছবিটার মধ্যে। একটা ঘটনা দেখবেন, অনেক কিছু ঘটছে, যেগুলো ঘটছে আপনি ছবিতে দেখতে পাবেন। আগেও বলেছি যে ইটস এ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, সেটা। আর আমি আবার বলছি, আমি 2 নৌকোতে পা দিয়ে চলি, বললাম না, 2 নৌকোয়। তো এই আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি নেহাল করেছে, নেহালও কিন্তু দর্শকের কথা ভেবেই করেছে, এবং সেই জন্য ছবিটাও ভালো হয়েছে, ভালো লাগবে, ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। মেটেরিয়াল যেরকম আছে, নেহালে খেটেছে, অনেক খেটেছে, অনেক ভেবেছে। রাইট। আগামী দিনে রবীন্দ্র মল্লিককে মানে খুব এখন বেছে বেছে ছবি করেন কত না, আর ভাই এত অল করতে পারবো কিনা আমি জানি না, কারণ আমি সত্যি কথা নেহালি জোর দিয়ে করায় বলে আমি আজকাল আর এই যতটা একটা ছবিতে এনার্জি দরকার, একটা এনার্জি দরকার, তো ওই এনার্জিটা অনেক ল্যাক করে গেছে এখন। কিন্তু আমরা পাবো তো, মানে পেয়ে যাবো তো, মানে অল্প, যেমন মাঝখানে আপনি প্রায় এত বছর 50-50 পাবেনটাও 50-50 আর কি। জানতে চাইবো যে আপনার সব জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বা প্রশংসা এবং আক্ষেপ বা আফসোস কি? মানে সেরকম আশ্বাস সেরকম কিছু নেই জীবনে, সব পৃথিবীর কেউ পায় না, আমিও পাইনি, সব পায় কি পৃথিবীতে, কোনো লোকই পায় না। বাট আক্ষেপ আশ্বাস নেই, ভগবান যতটা দিয়েছেন আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্যাট। কোন আক্ষেপ? একদম লাস্ট জানতে চাইবো, দারোগা মামু, দর্শক, দারোগা মামু আমার নিজের মতন, আমার খুবই পছন্দের ছবি দারোগা মামু। এখানে রিফ্লেকশন অফ দ্য সোসাইটি আছে, এখানে কমেডি আছে, এখানে পরিচালক খুব রকম খেটেছেন, প্রডিউসার তিনি সমস্ত রকম সাহায্য করেছেন ছবিটাকে সর্বাঙ্গীন সুন্দর করবার জন্যে। প্রডিউসারের দিক দিয়ে 100-এর মধ্যে 100 আমরা সমর্থন পেয়েছি, ডিরেক্টরের কাছ থেকে পেয়েছি, অ্যান্ড আদার অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে সবাই মন দিয়ে কাজ করেছে। ছবি দেখবেন, ভাল লাগবে।